এইটা হচ্ছে কুয়ালালামপুরের ব্যস্ততম ট্রানজিট হাব সেন্ট্রাল স্টেশন। আর আমি এখন উপস্থিত মালয়েশিয়ার রাজধানী শহর কুয়ালালামপুরে। এয়ারপোর্ট থেকে সোজা ট্রেন ধরে পৌঁছেছি এই কুয়ালালামপুর সেন্ট্রাল স্টেশনে। এখন আমি হাঁটছি এই সেন্ট্রাল স্টেশন ধরে। যদি ওই সেন্ট্রাল স্টেশন আমার কাছে নতুন কিছু নয়, আমি যেহেতু কাজের সূত্রে মালয়েশিয়ায় বেশ কিছু বছর কাটিয়েছি এবং এই শহরে বহুবার যাতায়াত করেছি, তাই আমার অভিজ্ঞতা অনুযায়ী কুয়ালালামপুর শহরের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। বিশেষত যারা মালয়েশিয়ায় ঘুরতে আসবার কথা চিন্তাভাবনা করছেন, কুয়ালালামপুর শহরে এসে কোথায় থাকবেন বা কোথায় হোটেল নেওয়া যেতে পারে তার একটা ধারণা পাওয়ার চেষ্টা করছেন, তাহলে এই ভিডিওটা তাদের জন্য। আপনাকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে হবে। এটা হচ্ছে এই সেন্ট্রাল স্টেশনের নর্দার্ন সাইডের গেট। এই গেট থেকে বেরিয়ে এখান থেকে একটা ক্যাব বুক করে আমি পৌঁছে যাব হোটেলে। এখন প্রশ্নটা যদি হয় যে কোন হোটেল বা কোথায় থাকাটা উপযুক্ত হবে, তার উত্তরে আমি 3টে জায়গা রিকমেন্ড করব। আপনার স্বাদ এবং সাধ্য অনুযায়ী বেছে নিতে হবে কোনটা আপনার পক্ষে উপযুক্ত। মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের মেন সেন্টার অফ অ্যাট্রাকশনই হলো এই পেট্রোনাস টুইন টাওয়ার। এই টুইন টাওয়ারটা যে জায়গায় অবস্থিত সেটার নাম হচ্ছে কুয়ালালামপুর সিটি সেন্টার, সংক্ষেপে লোকে বলে KLCC। এই টুইন টাওয়ারটার পেছনেই আছে একটা সুন্দর সাজানো গোছানো পার্ক, নাম KLCC পার্ক, এবং এখান থেকে টুইন টাওয়ারের একটা সুন্দর ভিউ উপভোগ করা যায়, সেটা একদম ভোরবেলা হোক বা রাত্রে। টুইন টাওয়ারের একেবারে গায়েই রয়েছে 3তলা একটা শপিং মল, যেটার নাম সূর্যা মল। আর এই টুইন টাওয়ারের আশেপাশেই রয়েছে প্রচুর বড় বড় হোটেল, রয়েছে অনেক বড় বড় অফিস, রয়েছে একটা কনভেনশন সেন্টার, আর এই কনভেনশন সেন্টারের ভেতরে রয়েছে একটা সুন্দর অ্যাকোয়ারিয়াম। এই টুইন টাওয়ারের দিনের বেলা থেকেও রাতের চিত্রটা হয় আরও সুন্দর। বেলা গড়িয়ে যখন সন্ধ্যা নেমে আসে, তখন টুইন টাওয়ার আস্তে আস্তে সাদা আলোয় ভরে ওঠে। দেখে মনে হতে পারে একটা উজ্জ্বল রূপোর মিনার। মালয়েশিয়ার সময় মোটামুটি সন্ধ্যা 7:15 থেকে 7:30 নাগাদ সূর্য অস্ত যায়। টুইন টাওয়ারের এই আলো জ্বলে ওঠার সাথে সাথে পার্কের ভেতরে শুরু হয় মিউজিক্যাল ফাউন্টেন শো। পার্কের মধ্যে বসে মিউজিকের তালে তালে এই সুন্দর ফোয়ারা দেখার টানে বহু মানুষ এখানে এসে জড়ো হয়। শপিং মলের ভেতর টুকটাক খাওয়া দাওয়া আর টুইন টাওয়ার সংলগ্ন এলাকায় বর্ণময় রূপ দেখতে দেখতেই একটা সন্ধে কাটিয়ে দেওয়া যায়। এই টুইন টাওয়ার আর পার্কের সবথেকে কাছে থাকার 2টো ভালো হোটেলের মধ্যে একটা হতে পারে এই 5 স্টার ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেল। হোটেলের সামনে থেকেই সোজা মল এবং পার্কে ঢুকে পড়া যায়। এখানে থাকার সর্বনিম্ন ভাড়াই মোটামুটি শুরু হয় 850 থেকে 900 রিঙ্গিট, অর্থাৎ ভারতীয় মুদ্রায় যদি দেখেন তাহলে প্রায় 15,000 টাকা থেকে শুরু। এই হোটেলের ভেতরের কিছু ঝলক আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এই জায়গায় থাকার আরেকটি ভালো হোটেল হতে পারে এই সাংগ্রিলা ট্রেডার্স হোটেল। এটা একটা 4 স্টার ক্যাটেগরির হোটেল। মনে রাখতে হবে এই জায়গার আশেপাশের সমস্ত হোটেলই কিন্তু 4 থেকে 5 স্টার ক্যাটেগরির। ভালো বলার মেন কারণটা হচ্ছে ডাইরেক্ট অ্যাক্সেস টু পার্ক, টুইন টাওয়ার। সোজা সামান্য হেঁটেই আপনি চলে যেতে পারবেন টুইন টাওয়ারে। এই সমস্ত হোটেলে সাধারণত রুমের ভাড়া শুরু হয় 700 রিঙ্গিট থেকে, মানে মোটামুটি ভারতীয় মুদ্রায় 12,000 টাকার উপরে। এই সমস্ত জায়গায় তাদেরই থাকার উপযুক্ত যারা প্রিমিয়াম ক্লাস কমফর্ট, অ্যামিনিটিস, সার্ভিস খুঁজছেন। হোটেলের রুমের জানলা বা রুফটপ বার কাউন্টার থেকে এই রকম ভিউ উপভোগ করা যায়, আর হোটেলের গেট থেকে বেরিয়েই সোজা পার্কে ঢুকে পড়া যায়। এই জায়গাটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, যারা ইচ্ছুক তারা একটু দেখে নিতে পারেন। এই 2টো হোটেলের নাম ছাড়াও এই জায়গায় থাকার আরও বেশ কিছু ভালো হোটেল হলো 4 সিজনস হোটেল, লি নৌভেল, গ্র্যান্ড হায়াত বা অ্যাসকট কুয়ালালামপুর। এবারে চলে আসা যাক দ্বিতীয় জনপ্রিয় জায়গায়। কুয়ালালামপুর সিটি সেন্টারের খুব কাছেই একটা জায়গার নাম বুকিত বিনতাং। বিদেশি ট্যুরিস্টদের কাছে এটা কিন্তু খুব পছন্দের জায়গা, বিশেষ করে যারা সোলো বা কাপল ট্রাভেলার তাদের জন্য তো বটেই।
চার মাথার এই রাস্তার মোড়ের খুব সামনেই আছে মনোরেলের স্টেশন। সেন্ট্রাল স্টেশন থেকে মনোরেলে চড়ে খুব সহজেই চলে আসা যায় এই জায়গায়। মনোরেলের স্টেশন ছাড়াও এই জায়গার মাটির নিচ দিয়ে আছে এমআরটি লাইন, মেট্রোপলিটন রেলওয়ে ট্রানজিট। ওই যে সামনে একটা দুতলা বাস আসছে দেখা যাচ্ছে, ওটা কুয়ালালামপুরের হপ অন হপ অফ সিটি ট্যুর বাস। এই বাসের প্রথম স্টেশন এবং টিকিট কাউন্টারটাও রয়েছে ওই সামনে এই বুকিত বিন্তাং এলাকায়। এই জায়গাটা জনপ্রিয় হওয়ার মূল কারণই হলো অনেক ধরনের পাবলিক ট্রান্সপোর্ট অপশন। এইসব জায়গাগুলোতে সন্ধ্যেবেলা স্ট্রিট পারফরমেন্স হয়, লাইভ স্ট্রিট পারফরমেন্স হয়। আর এইটা হচ্ছে মনোরেলের স্টেশনে ঢোকার এন্ট্রান্স। সব কিছু কাছাকাছি এখানে। এইসব জায়গার সামনাসামনি প্রচুর স্ট্রিট ফুড কাউন্টার, ছোট ছোট সব অনেক আছে। এখানে একটা মানি এক্সচেঞ্জ কাউন্টারও আছে সামনে। অনেক ছোট ছোট স্ট্রিট ফুড শপ আছে এখানে পাশাপাশি। আর মনোরেলের এই স্টেশনটা শেষ হলেই এই নিচে আছে সোংগাই ওয়াং একটা শপিং মল। এর সামনে থেকেই এই সিটি ট্যুরের বাসগুলো চায়। এই কাউন্টারটা এই সামনেই আছে, আপনাদের দেখায়। এই সিটি ট্যুর বাসে চড়ার অভিজ্ঞতা কেমন এবং কোন কোন জায়গা ঘোরা যায় তা নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও দেওয়া রয়েছে আমার এই চ্যানেলে। আপনারা চাইলে ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া ভিডিও লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। যে জায়গাটায় আমি এখন দাঁড়িয়ে আছি এটা বুকিত বিন্তাং মনোরেলের কাছে 4 রাস্তার মোড়। আর এই যে সামনে সবুজ রঙের বাসটা চলে যাচ্ছে এটা গোকেল ইলেকট্রিক বাস। এই বাসে করে সব থেকে কম খরচে বেশ কিছু ঘোরার জায়গায় পৌঁছে যাওয়া যায়। 2023 সাল পর্যন্ত এই বাসটা ছিল পুরোপুরি ফ্রি। এখন এই বাসে বিদেশি ট্যুরিস্টরা মাত্র 1 রিঙ্গিট খরচা করে বিভিন্ন জায়গায় পৌঁছে যেতে পারেন। ওই সামনে একটু দূরেই রয়েছে এটার বাস স্টপ। গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই জায়গাটা 3 ধরনের গোকেল বাসের জাংশন, গ্রিন লাইন, ব্লু লাইন আর পার্পেল লাইনের গোকেল বাস এই জায়গার উপর দিয়ে যায়। কোথায় কোন বাস যায় সেটা জানার জন্য ইন্টারনেট থেকে এই রকম একটা ম্যাপ ডাউনলোড করে নেওয়া যায়। সাধারণত সব গোকেল বাসের বডির কালারই হলো সবুজ, কিন্তু কোনটা কোন লাইনের বাস সেটা বোঝার জন্য উপরের ডিসপ্লে প্যানেল বা কাঁচের গায়ে সাঁটা কাগজে কি লেখা আছে সেটা লক্ষ্য করতে হয়। যেমন এটা তিতিওয়াংসা হাবে যায়, এটা হচ্ছে ব্লু লাইনের বাস। এখান থেকে এই ব্লু লাইনের বাসে চড়ে ঘুরে নেওয়া যায় তিতিওয়াংসা লেক গার্ডেন্স এলাকায়। এই বাসটা হলো পার্পেল লাইনের বাস। এই বাসে করে আবার ঘুরে নেওয়া যায় সেন্ট্রাল মার্কেট এলাকা, পিতালিং স্ট্রিটের মার্কেট বা কুয়ালালামপুর টাওয়ার, কেএল টাওয়ার। আবার এখান থেকে যারা কেএলসিসি অর্থাৎ টুইন টাওয়ারের কাছে পৌঁছতে চান তাদের ধরতে হবে গ্রিন লাইনের এই রকম বাস।
এই রকম বাসের অ্যাভেলেবিলিটির জন্যই এই জায়গাটা থাকার জন্য বেশ উপযুক্ত হতে পারে। এই জায়গায় সাধারণত 2 স্টার থেকে শুরু করে 5 স্টার ক্যাটেগরির সমস্ত হোটেল পাওয়া যায়, আর রেট সিটি সেন্টার এলাকার থেকে বেশ কম। যেমন এই মোড়ের সামনেই রয়েছে ওলো হোটেল কুয়ালালামপুর। এটা একটা 4 স্টার ক্যাটাগরির হোটেল। আবার যারা সোলো ট্রাভেলার, সব থেকে সস্তায় কোথায় থাকা যায় বা ডরমিটারি রুম কোথায় পাওয়া যায় এই রকম খুঁজছেন, তাদের জন্য এই জায়গাটা উপযুক্ত হতে পারে। যেমন এই 4 রাস্তার মোড়ের সামনেই রয়েছে ছোট্ট একটা 1 স্টার ক্যাটাগরির হোটেল, যেটার নাম ট্রাভেলগ গেস্ট হাউস। আমি ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের, তাহলে আপনি বুঝতে পারবেন যে কি কি রুমের ব্যবস্থা আছে। Dormitory rooms rate? Dormitory, how much? How much? My dorm is, I have 2, I have 4, I have 6, I have 8. 6 and 8 is 40 ringgit per bed, per person. Okay. 4 bed is 45 per Okay. bed per person, and 2 is 55. 55. Okay. এইগুলো হচ্ছে সব ডরমিটরি রুমের চেহারা। এখন সব ক্লিন করা হচ্ছে, এর উপরে চাদর পেতে দেওয়া হবে। কমন বাথরুমটা এইরকম একটা জায়গা আছে, আর এই জায়গাটা আছে সেলফ সার্ভিস কাউন্টার, চা কফি পাওয়া যায়, ফ্রিজ টিজ রাখা আছে, নিজের বাসনপত্র যদি থাকে সেগুলো ধুয়ে নেওয়া যাবে, ইস্ত্রি করে নেওয়া যাবে, মাইক্রোওভেন টাইক্রোওভেন সবই রাখা আছে এখানে। এখানে ডাবল বেডেড প্রাইভেট রুমও আছে। এই সমস্ত রুমের ভাড়া হয় মোটামুটি 100 রিঙ্গিটের মতো। সাধারণত মালয়েশিয়ার সব থেকে সস্তা ডাবল বেডেড রুমের ভাড়া মোটামুটি 100 রিঙ্গিটের আশেপাশেই হয়। সব রুমই এয়ার কন্ডিশনড, নন এসি রুম কোথাও হয় না, আর বাথরুম সাধারণত পরিষ্কার পরিচ্ছন্নই হয়, কিন্তু রুম থেকে কোনো ভিউ এক্সপেক্ট করা যায় না। বুকিত বিন্তাং এলাকায় সবথেকে জনপ্রিয় শপিং মল হলো এই প্যাভিলিয়ন শপিং মল। প্রচুর লোকের ভিড় হয় এখানে। এই জায়গাটা জমজমাটি হওয়ার কারণই হলো সমস্ত ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের দোকান ছড়িয়ে ছিটিয়ে আছে, আর খাওয়া দাওয়ার প্রচুর অপশান। মলের লাউঞ্জটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো এই জায়গাটা। তো চলুন মলের ভেতরটা এক ঝলক একটু ঘুরিয়ে দেখানো যাক।
এই বুকিত বিন্তাং এলাকাটা আরও বেশি জনপ্রিয় হওয়ার কারণ হলো রাস্তার ধারের এই সমস্ত স্ট্রিট ফুড কাউন্টারের জন্য। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বিভিন্ন ধরনের খাবারের দোকান এখানে দেখতে পাওয়া যায়। সন্ধ্যাবেলা হাঁটতে হাঁটতে টুকটাক মুখ চালানো বা রাতের ডিনারটা অ্যাফোর্ডেবল প্রাইসে এই সমস্ত জায়গা থেকে সেরে নেওয়া যায়। আর এখানের ফুটপাথগুলো বেশ ট্যুরিস্ট ফ্রেন্ডলি। রাস্তার বিভিন্ন জায়গায় ফরেন এক্সচেঞ্জ কাউন্টার, এটিএম দেখতে পাই, বহু জায়গায় পুলিশ হেল্প ডেস্ক আছে, বহু দোকান আছে যেগুলো সারা রাত খোলা থাকে। আর এই জায়গায় থাকার আরেকটা সুবিধা হলো কেউ যদি সিটি অফ লাইটস হব বাসের ট্যুর বুক করে থাকে তাহলে রাত 8টার সময় এই হব বাসের কিয়স্ক থেকে এই বাস ধরে নিতে পারবেন। নাইট ট্যুরের বাস সাধারণত এই জায়গাটা থেকেই ট্যুরিস্টকে তোলে, অন্য কোনো বাস স্টপ থেকে তোলে না। তো চলুন এবার তৃতীয় জনপ্রিয় জায়গার আলোচনায় চলে আসি। কুয়ালালামপুর সেন্ট্রাল স্টেশনের গায়ে লাগোয়া একটা শপিং মল আছে, নাম নু সেন্ট্রাল মল। আর এই মলের গায়ে লাগোয়া এই জায়গাটার নাম ব্রিক্সফিল্ড, ব্রিটিশদের সময়কার দেয়া নাম আর কি। সেন্ট্রাল স্টেশন থেকে এই এসকালেটার দিয়ে উঠে ঢুকে পড়লাম নু সেন্ট্রাল মলের ভেতর দিয়ে মল টপকে খুব অনায়াসেই চলে আসা যায় এই ব্রিক্সফিল্ড এলাকায়। যে কাউকে জিজ্ঞাসা করে বা উপরের বোর্ড ফলো করে মনোরেলের স্টেশনের দিকে এগোতে থাকলেই হলো। এই ব্রিক্সফিল্ড এলাকাটা হচ্ছে সেন্ট্রাল স্টেশনের ঠিক পিছনের দিকের এলাকা। আর এই মল দিয়ে মিনিট 10 হাঁটলেই মোটামুটি পৌঁছে যাওয়া যায় হচ্ছে ব্রিক্সফিল্ড এলাকায়। আমি আগের ভিডিওতে বলেই দিয়েছি, তাও আবার বলছি, এই সেন্ট্রাল স্টেশন হলো কুয়ালালামপুরের সবথেকে বড় ট্রানজিট হাব বা বড় জাংশন মনে করতে পারেন। মালয়েশিয়ার সমস্ত ধরনের ট্রেন এসে মেশে এই জায়গাটাতে। আমি এবার বেরিয়ে এলাম মল থেকে, আর পেছনের এই যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্রিক্সফিল্ড এলাকা। এই জায়গায় প্রচুর হোটেলও আছে থাকার। আর এই ফুটব্রিজটাতেই আছে মনোরেলের টিকিট কাউন্টার। এই সামনেই হচ্ছে মনোরেলের টিকিট কাউন্টার। পাবলিক ট্রান্সপোর্টের অপশান যেহেতু এই জায়গাটাতে অনেক বেশি, তাই বহু মানুষ এই জায়গাটাতে কিন্তু থাকতে পছন্দ করেন। এই ফুটব্রিজের লিফট, এসকালেটার সবই আমি দেখতে পাই, তাই লাগেজ ট্রেনে যাতায়াতের খুব একটা অসুবিধা হয় না। এবার একটু ঘুরিয়ে দেখানো যাক যে এই জায়গাটাতে কি কি আছে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। একটু সেন্ট্রাল স্টেশন থেকে মিনিট 15 হাঁটলেই পৌঁছে যাওয়া যায় এই লিটল ইন্ডিয়া এলাকায়। এই লিটল ইন্ডিয়া এলাকাটা কুয়ালালামপুরের ভারতীয় জিনিসপত্রের বিপণনী কেন্দ্র বা বাজার বলা যেতে পারে একরকম। খুব সুন্দরভাবে সাজানো কিন্তু এই জায়গাটা। লাল টাইলসের রাস্তা আর রাস্তার ধারে ল্যাম্পপোস্টগুলো কিন্তু দেখতে ভারী ভালো লাগে। আর ফুটপাতের ধারে আরেকটা লক্ষণীয় বিষয় হলো এখানে পর পর হিন্দু মন্দিরের ধাঁচে অনেক গেট করা আছে। এই সামনেই লেখা আছে লিটল ইন্ডিয়া ব্রিক্সফিল্ড, একটা মিনি ভারতবর্ষ বলতে পারেন। এখানে পরপর ভারতীয় জিনিসপত্রের দোকানপাট, খাবার দাবারের দোকান সব দেখতে পাওয়া যায়। মালয়েশিয়ায় তামিল হিন্দু কমিউনিটি কিন্তু বেশ বড়, তাই এই জায়গাটায় সাউথ ইন্ডিয়ান দোকানের ছড়াছড়ি। যদিও এখানে সাউথ ইন্ডিয়ান ছাড়াও নর্থ ইন্ডিয়ান খাবার দাবার বা জিনিসও পাওয়া যায়, তবে সাউথ ইন্ডিয়ান খাবার দাবার বা জিনিসই বেশি ডমিনেট করে। এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে কিন্তু আমি প্রচুর ছোট ছোট স্ট্রিট ফুডের দোকান দেখতে পেয়েছি। সব রকম ভারতীয় খাবারই পাওয়া যায় আর বেশ অ্যাফোর্ডেবল রেটে পাওয়া যায়। এই সুন্দর ভারতীয় স্থাপত্য বা কারুকার্য করা এই গেটটা লিটল ইন্ডিয়ার একটা ল্যান্ডমার্ক বলা যেতে পারে। গেটটাকে অনেকটা ঠিক আমাদের সেই বাঁকুড়ার পোড়ামাটির স্থাপত্যের মতো মনে হয়। এই সামনেই একটা সুন্দর পদ্ম ফুলের স্ট্রাকচারের মধ্যে একটা ফোয়ারা করা আছে, তাতে হাতি চান করছে। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগে। লিটল ইন্ডিয়ার এই রাস্তাটা পেরিয়ে ওই সামনেটা দাঁড়ালেই হপ অন হপ অফের সিটি ট্যুরের বাস পাওয়া যায় এখান থেকে।
এই ব্রিক্সফিল্ড এলাকাটা দিনে এবং রাতে কেমন লাগে তার কিছু ঝলক আমি তুলে ধরলাম। এই জায়গাটায় থাকার ভালো হোটেলগুলোর মধ্যে একটা হলো এই সামনের অ্যাসকট হোটেল কুয়ালালামপুর। এটা কিন্তু একটা 4 স্টার হোটেল। আর এই হোটেলটার জাস্ট অপোজিট ফুটেই রয়েছে বিবেকানন্দ আশ্রম কুয়ালালামপুর। এটা একটা সাউথ ইন্ডিয়ান তামিলদের পরিচালিত আশ্রম। সামনেই স্বামী বিবেকানন্দের একটা মূর্তি রাখা আছে। যখন এখানে পৌঁছেছিলাম তখন প্রার্থনা গৃহ অলরেডি বন্ধ হয়ে গেছে, বোধহয় প্রার্থনার সময়টুকুই এটা খোলা থাকে। একটু এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করছিলাম পেছনে কি আছে, আশ্রমের কোনো গেস্ট হাউস আছে কিনা, কিন্তু সেদিন কথা বলার মতো কোনো লোককেই প্রায় দেখতে পেলাম না। তো যাই হোক, ইন্টারনেট ঘেটে গেস্ট হাউস ইনফরমেশন সেরকম কিছুই পেলাম না। এই স্টেশন চত্বর লাগোয়া রাস্তার দুপাশেই বেশ কিছু 2 স্টার থেকে 3 স্টার ক্যাটাগরির হোটেল আছে। যেমন এখানেই এই ফুড বিচটার নিচেই আছে ইজি হোটেল কুয়ালালামপুর। এটা একটা 3 স্টার ক্যাটাগরির হোটেল। এই ব্যানারে রুমের রেট, রুমের ক্যাটাগরি সবই লেখা আছে। এখানে দেয়া নাম্বারটাতে কন্ট্যাক্ট করে, হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করেও বুক করে নেওয়া যায়। এখানে সব হোটেলেরই চেক ইন টাইম কিন্তু দুপুর 2টোয় আর চেক আউট দুপুর 12টায়। এবারে এই জায়গাটা থাকবার জন্য কেন জনপ্রিয়? কারণ এই সেন্ট্রাল স্টেশন এবং ইজি অ্যাক্সেস টু ভেরিয়াস পাবলিক ট্রান্সপোর্ট অপশানস। হোটেল থেকে বেরোলেই সামনেই মনোরেলের স্টেশন বা সেন্ট্রাল স্টেশনের ভেতর থেকে ট্রেন বা মেট্রো করে অনেকগুলো ভিজিটিং স্পটে পৌঁছে যেতে পারবেন। এই ব্রিক্সফিল্ড এলাকায় কিন্তু এইরকম অনেক দুতলা এসি বাস দেখতে পাওয়া যায়। এই দুতলা এই এসি বাসগুলো কিন্তু এখানে লোকাল সিটি বাস। এগুলো করে কিন্তু আপনি সিটির বিভিন্ন জায়গায় চলে যেতে পারবেন। এছাড়াও এই সেন্ট্রাল স্টেশনের সাউদার্ন সাইডের যে গেটটা আছে সেখান থেকে সিটি ট্যুরের হপ অন হপ অফ বাস বা এই রেড লাইনের এইরকম গোকেল বাস পেয়ে যাওয়া যায়। এছাড়াও সেন্ট্রাল স্টেশনে আছে দূরপাল্লার বাস স্টেশন। এখান থেকে কিন্তু আপনি এয়ারপোর্ট যাওয়ার বাস অথবা অনেকে ঘুরতে যান জেন্টিং হাইল্যান্ড, ক্যামেরন হাইল্যান্ড, সেসব বাসও পেয়ে যাওয়া যায়। সেন্ট্রাল স্টেশনের সামনে এই নিউ হোটেলটাও কিন্তু একটা 2 স্টার বাজেট ক্যাটাগরির হোটেল। এর নিচটায় কিন্তু অনেক মালয়েশিয়ান ফুড কোর্ট আছে। এই সমস্ত জায়গায় এরকম অনেক বাজেট ফ্রেন্ডলি হোটেল আছে যেগুলোর ডাবল বেডের ভাড়া মোটামুটি শুরু হয় 100 থেকে 200 রিঙ্গিটের মধ্যে। সাধারণত এই সমস্ত হোটেলে ভালো ভিউ এক্সপেক্ট করা যায় না, কিন্তু ভেতরের বেডরুম বা বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আর এই সব জায়গার আরেকটা গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজ হলো প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্টের অ্যাভেলেবিলিটি। নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান খাবার সবই এখানে পেয়ে যাওয়া যায়। এবারে অনেকের মনে হতেই পারে যে দেশের খাবার তো রোজই খাই, বিদেশে এসে দেশের খাবার আবার কেন খাবো? সাধারণত এইসব জায়গায় থাকা তাদের জন্যই ভালো যারা ফ্যামিলি নিয়ে আসছেন। ফ্যামিলির বেশ কয়েকজন মেম্বার হয়তো বিদেশি খাবারে অভ্যস্ত বা ভালো লাগে না। অনেকে আবার আছেন যে পিওর ভেজ খান, তাদের জন্য এই জায়গাটা কিন্তু পারফেক্ট। যারা দেশের খাবারে কমফর্ট বোধ করেন তারা এই সমস্ত জায়গা থেকে নিজের মনোমতো রেস্টুরেন্ট খুঁজে নিতে পারেন। আর যে সমস্ত মেম্বার নতুন খাবার এক্সপ্লোর করতে পছন্দ করেন
তাদের কাছে নিউ সেন্ট্রাল মলের ফুড কোর্টটা কিন্তু একেবারে পারফেক্ট প্লেস। ওয়েস্টার্ন, মালয়েশিয়ান, কোরিয়ান, চাইনিজ, জাপানিজ যা চান সবই পেয়ে যাবেন। ঘোরা শেষ করে এয়ারপোর্ট ফিরে যাওয়ার জন্য ক্লিয়া এক্সপ্রেস ট্রেন ধরাটা এখান থেকে খুব সহজ ব্যাপার। নিউ সেন্ট্রাল মলের ভেতর দিয়ে স্টেশনে পৌঁছানোটা মাত্র 10 মিনিটের ব্যাপার। আর যারা কেনাকাটি পছন্দ করেন তারা এক্সপ্লোর করতে পারেন এই নিউ সেন্ট্রাল মলের দোকানপাটগুলো। তো আজকের গল্প এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক আর অনেক শেয়ার করবেন। আবার ফিরবো অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।